জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে একটু আসতে চাই। তো এই যে জুলাই গণ অভ্যুত্থান, এর সঙ্গে জি, জি। আপনি কেন সম্পৃক্ত হয়েছিলেন? আমি একটা Because ইউনিভার্সিটিতে people were পড়াচ্ছিলাম তখন, dying, that's why. এবং আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সরাসরি এই বিষয়টির সাথে জড়িত ছিল। যখন কোটা আন্দোলনের কাজ শুরু হলো, যখন এই দাবিতে, তো এটা তো আসলে নতুন দাবি না, ১৮ থেকেই আমরা দেখে আসছি, এবং ১৮ তে আমরা খুব বাজেভাবে এই আন্দোলনকারীদেরকে দমন করা হয়েছে, এই সিনারিওটাও দেখে আসলাম। তো ২৪ এ যখন আবার এই আন্দোলন শুরু হলো, আমাদের মনে হচ্ছিল যে এখানে আমাদের কথা বলা দরকার। কিন্তু যেহেতু আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলাম, তো আমি ওদের কাছ থেকে শুনতাম, অনেক বেশি কানেক্টেড ছিলাম, ওদের দাবিগুলো শুনছিলাম। তো আমরা দেখি যে আসলে এটা একটা সময় কোটা আন্দোলন থেকে আসলে অ্যা অ্যা একতরফা আন্দোলনে চলে আসে। কারণ হচ্ছে যে এখানে নির্বিচারে গুলি চালানো হচ্ছিল। দুঃখজনক বিষয় হচ্ছে, দেখেন আমরা এখন নয়াদিল্লিতে কি ঘটছে দেখছি। তো সেখানে দেখেন পুলিশ হয়তো একটা লাঠি দিয়ে পেটাচ্ছে। এখানে ছেলেমেয়েদেরকে ধরে প্রিজন ভ্যানে উঠাচ্ছে। কিন্তু এই যে নাগরিকের বুক বরাবর গুলি করে দেওয়া, নাগরিকের আ জানের তোয়াক্কা না করে হেলিকপ্টার থেকে গুলি করা। এই অবস্থাটা যখন বাংলাদেশে শুরু হয়ে গেল, তখন আসলে আমাদের এমন একটা অবস্থা ছিল যে আমরা আর কিছুতেই এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। তো আমি বলব যে এটা শুধুমাত্র ছাত্রদের ইস্যু ছিল না। এটা তখন জাতিগত নিরাপত্তা, জাতিগত সার্বভৌমত্বের একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেই অবস্থায় একজন সচেতন নাগরিক হিসেবে এখান থেকে দূরে থাকার তো কোনো অবকাশ নাই। আমরা যেটা দেখা গেছে যে গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তো অনেক আন্দোলন করেছে বিরোধী দল, বিএনপি, জামাত, কখনো বিএনপি জামাত মিলে, কখনো বিএনপি আলাদাভাবে, কখনো জামাত আলাদাভাবে। কিন্তু কোনো সময় আসলে কোনো একটা সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছাতে পেরেছে আন্দোলন করে বিরোধী দল, আমরা সেটা দেখিনি। কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থানের যেই প্রেক্ষাপট, সেখানে দেখা যাচ্ছে খুব অল্প সময় শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো এই যে মানে জুলাই আন্দোলনটা কিভাবে অন্যান্য আন্দোলনগুলো থেকে আলাদা ছিল, এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। Seriously, did you জুলাই ask আন্দোলনকে this? আসলে আমি আলাদা বলতে চাই না। এটা একটা Why? কিউমুলেটিভ রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে বহুদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল, এবং শেখ হাসিনা যেটি করেছিলেন, ডিভাইড অ্যান্ড রুল কে খুব ভালো মতোই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। যেমন ধরেন, আমরা যখন দেখলাম যে বিডিআর এর সাথে যে ঘটনাটি হলো, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৬ মাসের মাথায়, এবং এটার কোনো সন্তোষজনক আ ব্যাখ্যা সরকার কখনোই দেননি। তো যার কারণে আমরা তখন মনে করলাম যে ঠিক আছে, আমাদের সীমান্তরক্ষীদের উপর একটা বড় একটা আঘাত এসেছে, এবং আমরা আমাদের এত বেশি সংখ্যক, সম্ভবত ৫৭ জন, সর্বশেষ আ সংখ্যাটি ৫৭ জন চৌকস অফিসারকে হারিয়েছে। তা একেকজনের পিছনে হয়তো দেশের ২০ বছর, ২৫ বছরের ইনভেস্টমেন্ট। তাকে ট্রেনিং দেওয়া, তাকে কাজে লাগানো, তার অভিজ্ঞতাগুলোকে রিচ করা। এরপরে যখন আমরা দেখলাম ১৩ তে কিছু মানুষকে নির্বিচারে অ্যা ফ্ল্যাশ করে ফেলার মতন একটি অপমানজনক শব্দকে ব্যবহার করে একটি অভিযান চালানো হলো, এবং বলা হলো এরা ফুটপাতের গাছ কেটে ফেলছিল। মানে কৈফিয়তগুলো খুবই হাস্যকর ছিল। এবং কখনো সংসদে দাঁড়িয়ে বলা হলো যে এরা সস মেখে শুয়েছিল, রং মেখে শুয়েছিল। সবকিছু মিলে আসলে একটা, একটা করে ক্লাসকে আলাদা করে ফেলা হচ্ছিল। তখন আমরা দেখেছি আমাদের আমরা যাদেরকে সুশীল হিসেবে চিনি, তারা বলছেন যে এরা তো হুজুর। এবং কোথায়? কেউ তো বিচার করছে, বিচারের জন্য আসছে না। কেউ তো তাদের বাচ্চাদেরকে খুঁজতে আসছে না। এই ব্যাপারটিকেও আমরা যদি আমাদের মাথায় রাখি, এরপরে ১৮ তে ৩ টি আন্দোলনকে আমরা দেখেছি। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক সড়কের আন্দোলন। আন্দোলন, এবং এগুলোতে আমরা দেখলাম যে ঠিক আছে। আমরা একসময় মনে করেছি যে এটা পিটিআর এর উপরে শুধু হামলা। একসময় মনে করেছি যে এটা হুজুরদের উপরে শুধু হামলা। একসময় দেখলাম যে এই হামলা আসলে আমার সন্তানদেরকেও স্পর্শ করছে। আমার মনে হয় এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন একটা সিচুয়েশন, এটাই দেশের সর্বস্তরের মানুষকে সাহায্য করেছে আবার সিদ্ধান্ত নিতে। এবং ১৮ র ব্যর্থতাটা আসলে আমাদেরকে এটা একটা সিগন্যাল দিয়েছিল যে আমরা যদি সবাই না নামি, তাহলে শুধুমাত্র ২-১ জন নেমেই একটা দাবি আদায় হয় না। এবং আমরা একের পর এক একতরফা নির্বাচন দেখছিলাম, যেগুলোর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারছিলাম যে কোন রকম স্বাভাবিক প্রক্রিয়ায় এই সরকারটি বিদায় নেবে না। তো আমি বলব এই সবগুলো সিদ্ধান্ত এসে ২৪ এ আমাদের প্রত্যেককে কোনো না কোনো ক্যাপাসিটিতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করেছে, এবং এই আন্দোলনের এত True. কম সময়ে সফলতার এটা একটা বড় কারণ। তো এই আন্দোলনের পর আপনার যা প্রত্যাশা ছিল তা কতটা পূরণ হয়েছে?
আমি বলবো আলহামদুলিল্লাহ, একটা ব্যাপার হচ্ছে আমরা এমন একজন শাসকের হাত থেকে বাংলাদেশকে এখন আ রক্ষা করতে পেরেছি, মুক্ত করতে পেরেছি। যার কাছে দেশের মানুষ, এই দেশের ছাত্রদের জীবন, তাদের মেধা, তাদের যোগ্যতা, দেশের মানুষের দ্রব্যমূল্য, দেশের মানুষের পয়সা যেটা পাচার হয়ে যাচ্ছে, বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এই সবকিছু মিলে যার কাছে এগুলোর কোনো গুরুত্ব ছিল না, সর্বোপরি দেশের সার্বভৌমত্বের গুরুত্ব ছিল না, তার কাছ থেকে দেশকে মুক্ত করা গেছে। দ্বিতীয়ত হচ্ছে এখন তো আসলে রিফর্মের সময়। সেই সময়টা চলছে। আমরা এখনো আশাবাদী যে আমরা একসাথে এই কাজগুলো করতে পারবো এবং আমাদের প্রত্যেককে আসলে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এটার জন্য। আমরা সেটার জন্য তৈরি। কিন্তু আমরা যেটা দেখছি যে অন্তর্বর্তী সরকারের সময় যেসব অধ্যাদেশ করা হয়েছে তার অনেকগুলোই, বিশেষ করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, যেমন গুম, মানবাধিকার লঙ্ঘন, এ সংক্রান্ত যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ সম্পর্কিত কিছু অধ্যাদেশ বাতিল করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা এখনো দেখতে পাচ্ছি না, নানা রকম কথার মধ্যেই আটকে আছে। তো জি। এরপরও আপনি মানে প্রকৃত অর্থে মৌলিক সংস্কারের ব্যাপারে কিভাবে আশাবাদী থাকেন? হোয়াট? আমরা আশাবাদী আছি কারণ একটা গণতান্ত্রিক সরকারকে মানুষের ম্যান্ডেটের কথা মনে রাখতে হয়। তারা না চাইলেও রাখতে হয়। তো এই ব্যাপারটাতে আমরা শক্ত থাকবো, আমরা মজবুত আছি আমাদের দাবিতে এবং আমরা মানুষকে সাথে নিয়ে আমাদের যতটুকু ম্যান্ডেট আছে ততটুকু নিয়েই আমরা এখানে তৈরি আছি। আর আপনি যেটা বলছিলেন যে এই ব্যাপারটা তো আসলে দুঃখজনক, তাই না? অধ্যাদেশগুলোকে বাতিল না করে যে কারেকশন তারা করতে চাচ্ছেন, তারা যে ব্যাখ্যা দিয়েছেন যে তারা আরো ভালো আইন নিয়ে আসবেন। সেটার পূর্বাভাস কিন্তু ভালো দেখা যাচ্ছে না এখনো। তো সেখানে তো আমাদেরকে আসলে অবস্থান মানে গণতান্ত্রিক যেই সিস্টেম আমাকে অবস্থানও করতে হবে, কথাও বলতে হবে এবং আমাকে এটার ব্যাখ্যাও চাইতে হবে। আমরা এই প্রসেসটার মধ্যে থাকতে চাই এবং আমরা আছি। এবার একজন দর্শকের একটি প্রশ্ন নেই, তার নাম খালিদ ইবনে মিজান। জামায়াতের নারী এমপি মার্দিয়া মমতাজের কাছে আমার প্রশ্ন থাকবে যে তার যে বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নানাভাবে এটি ছড়িয়ে পড়ে, এই বিষয়গুলো কি, এই বক্তব্যগুলো কি আসলে তাদের রাজনৈতিক অবস্থান নাকি তাদের ব্যক্তিগত অবস্থান, এই বিষয়ে তার কাছে জানতে চাই। ব্যক্তি তো আসলে রাজনৈতিক অবস্থানের বাইরে না। যখন থেকেই আসলে আমি একটা দলের হয়ে কথা বলছি, তখন আমি ব্যক্তিগত কথা বললেও সেটা আ দলের যে কথার যে পেরিফেরি সেটার বাইরে যায় না। সুতরাং এটাকে আপনি দুটো হিসেবেই ধরতে পারেন। আমি দর্শককে বলছি। এই জায়গাতে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেমন আপনি কিছুদিন আগে এক টক শোতে বলেছিলেন যে কোট আনকোট মেয়েরা কিভাবে থাকবে সেই দায়িত্ব আল্লাহ আপনাদের দেননি। যেটা আপনার ভালো লাগবে না চোখ নামিয়ে চলে যান, যখন কাপড় এদিক ওদিক হবে সেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে এই মেয়েটা আপনার আক্রমণযোগ্য? তো এই বক্তব্য তো দেখা যাচ্ছে জি। যে অনেক সময় রাইট। অনেকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে এসব বিষয় নিয়ে প্রচুর সমালোচনা করা হয় এবং তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার দলের নেতাকর্মীরাও এই ধরনের বিষয়ে সম্পৃক্ত হচ্ছেন, যে এক ধরনের মরাল পুলিশিং করার চেষ্টা করছে নারীর পোশাক নিয়ে, নারীর অধিকার নিয়ে। তো এটা কি আপনার নিজের ব্যক্তিগত মতামত না আপনার দলীয় অবস্থান? অবশ্যই না। ইসলাম যেই সমাজ ব্যবস্থাটাকে অফার করে, এটা তার একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আমরা যদি ইসলামের ১৪০০ বছরের ইতিহাস দেখি, আমি এটা কাদের জন্য বলছি জানেন? ইভেন যারা আমার দলকেও সমর্থন করেন, কিন্তু তারা কল্পনা করেন যে জামাত ক্ষমতায় আসা মাত্র সবাইকে পিটিয়ে একরকম কাপড় পরতে বাধ্য করবে। আমি তাদেরকেও বলছি। আমরা যদি ইসলামের এই ১৪০০ বছরের ইতিহাসের দিকে তাকাই, কোনো সমাজেই, কোনো সময়েই মেয়েদের ওপর এমন কোনো পোশাক চাপিয়ে দেওয়া হয়নি যেটা তার জন্য, তার ওই অঞ্চলের জন্য অ্যাবনরমাল। বরং রাষ্ট্র চিন্তা করবে যে ইসলামী রাষ্ট্র সবসময় এটা চিন্তা করেছে এবং এটাকে বাস্তবায়ন করেছে যে একজন মেয়ে যেভাবেই থাকুক না কেন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং হ্যাঁ, ড্রেস কোড সব দেশে আছে। আমি পাবলিক প্লেসে কি ধরনের ড্রেস পরে যাব, সেটা হয়তো আমার পারসেপশন থেকে আসতে পারে, আমার রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে আসতে পারে এবং কোনো ধরনের সভ্যতার সীমা যদি আমি লঙ্ঘন করি, সেটা যেকোনো জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় যারা
একটা স্পেসিফিক ধরনের কাপড় পরতে চায়, তাদের জায়গাগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাদের বীজগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। তো এইটা তো আসলে ইসলামের যেটা প্র্যাকটিস আমি সেটার কথা বলেছি। এবং জামাত যেখানে চিন্তা করে যে একটা ইসলামী রাষ্ট্র এখন কিভাবে কাজ করবে, তারা এটুকুই ইমপ্লিমেন্টেশন চেষ্টা করবে। যে ১ম কথা হচ্ছে সকল নাগরিকের জন্য ইনসাফ এনশিওর করা এবং সকল নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। এটা কিছুতেই আমার ব্যক্তিগত মতামত শুধু তা আমি বলব না। এটা ইসলামের মূলনীতি। এবং জামাত যখন একটা জায়গায় দায়িত্ব পাবেন, হয়তো দেশের ক্ষমতায় আসবেন, তখন এটাকেই বাস্তবায়নের চেষ্টা করবেন। আমার দলের কারোর যদি এ ব্যাপারে দ্বিমত থাকে আমি তাকে আহ্বান করব, আপনি পড়ে দেখেন, আপনি জেনে দেখেন এবং আপনি বাস্তবতার নিরিখে এই আ এই বিধানগুলোকে দেখেন, যাচাই করেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশকে আইনের রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। জামায়াত তাতে আপত্তি করেছিল এবং এনসিপি তাতে সমর্থন দিয়েছে। তো ৭১-এ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামী কি কখনো ক্ষমা চাইবে? ৭১-এ মানবতা বিরোধী অপরাধের সাথে জামাত কখনো জড়িত ছিল না। কিন্তু নানা তথ্য প্রমাণ তো এখন নানা সময় আসছে এবং এখানে আপনাদের একাধিক নেতার মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি হয়েছে। আমরা যখন দেখেছি যে 90s এর শুরুতে, আর্লি 90s এ যখন অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হলো, আমরা কি তখন বলেছি তাকে গ্রেফতার করা যাবে না, আমরা কোনো কিছু করব না। আমরা সঠিকভাবেই যেইভাবে আগানো দরকার নিয়মতান্ত্রিকভাবেই বিচার ব্যবস্থাকে ফেস করেছি। একই ঘটনা আপনি দেখেন যে বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো ২০১২ তে বা ১০ থেকেই। আমরা দেখেছি যে সেখানে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটি আইন মেনেই তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করা হয়েছে। প্রশ্নটা তো এখানে উল্টো। যে যদি অভিযোগ ঠিকই হয়, যদি অভিযোগ ধোপে টেকার মতোই হয়, তাহলে কেন এরকম একজন সাক্ষী নিয়ে আসতে হবে যে ৩ মাইল দূরের থেকে দেখবে? কেন এ ধরনের হাস্যকর ট্রায়াল করতে হবে একজন মানুষকে ফাঁসি দিয়ে দেওয়ার জন্য? তো এখানে আসলে এই প্রসঙ্গগুলোর চাইতে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কারা ছিলেন এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে, গণতন্ত্রকে কারা বারবার গলা টিপে হত্যা করেছেন, এটা জাতির সামনে পরিষ্কার। এই প্রশ্ন নিয়ে আমি বলব যে এই যে পলিটিক্যাল উদ্দেশ্যে এই ৭১ কে ব্যবহার করা হয়, এই প্রচেষ্টাটা বন্ধ হওয়া দরকার। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক এখন কেমন এবং এই সম্পর্ক উন্নয়নের কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে? যে একটা দেশ যখন সার্বভৌম দেশ হিসেবে আচরণ করে, তখন সেখানে আসলে মূল কথা হচ্ছে দেশের সাথে দেশের সম্পর্ক হবে, দলের সাথে না। এবং আমরা দেখেছি যে ভারত কিন্তু বারবারই কূটনৈতিক শিষ্টাচারের এই জায়গাটা অতিক্রম করেছে। এবং এ পক্ষ থেকেও সাড়া দেওয়া হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনা বারবার বলেছেন যে, "ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে।" একটি সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীর জন্য এটি কত বড় গর্হিত একটি ঘোষণা ছিল, এটা আমরা তখন বলতেও পারিনি। এমন একটি পরিস্থিতি ছিল। তো এখানে আসলে আমি বলব যে কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হওয়ার এখানে সুযোগ নাই। সম্পর্কটা হবে দেশের সাথে দেশের এবং সম্পর্কের উদ্দেশ্য হবে মর্যাদা এবং স্বার্থের। তো আমরা আসলে এটার জন্য সরকার যেই অবস্থানে থাকবে, সেই অবস্থান যতদিন ঠিক থাকবে আমরা একই সাথে আছি এবং সরকার যদি এই অবস্থানে কোনো ধরনের শিথিলতা দেখায় আমরা সেটার প্রতিবাদ করব। কিন্তু এখানে অন্য কোনো দেশের সাথে সম্পর্ক তৈরি করার এখানে আমাদের কোনো উদ্দেশ্য নাই। মার্দিয়া মমতাজ, ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। Okay. The first thing that came to my mind is the quality of question is very mediocre. Mr. Arafatul Islam, who was the host of this interview, could not challenge Mardia Mumtaz much because he asked the questions which are being asked for a long time to Jamaat leaders and to Mardia Mumtaz too. So the questions were nothing very new. So that's frustrating. Very substandard questions. And Mardia Mumtaz, as usual, she is a very confident speaker and she knows her answers. Whenever she is asked anything, she knows what she is talking about, and that's good. The answers was okay, but the questions were not. I did not like the questions. Overall, okay, very known interview. I mean, such interviews are common for
Mrs. Mardia Mumtaz. She is facing these questions over and over again. So, all right, interview. Inqilab Zindabad.